নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। হে, এ তুমি কি বলছো? বীরেন্দ্র প্রতাপ অস্থির হয়ে বলল, এ এ হতে পারে না। চন্দ্রবতী কঠিন স্বরে বলল, এ কথা সত্যি বীরেন্দ্র প্রতাপ। যখন তুমি বিষাক্ত ছুরির আঘাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলে, তখন একমাত্র অগ্নিসিংহী ছিল যে তোমাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল। তোমার তো ওর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, কিন্তু আফসোস, তোমার চরিত্র তোমায় অকৃতজ্ঞ বানিয়ে দিয়েছে। বীরেন্দ্র প্রতাপের আর কিচ্ছু বলার ছিল না। চন্দ্রবতীও এক পলকের জন্য চুপ করে থাকলো। তারপর ও বীরেন্দ্র প্রতাপের চোখে চোখ রেখে বলল, এখন আরো একটা সত্যি শোনো বীরেন্দ্র প্রতাপ। যেদিন তোমার বিবাহ উর্বশীর সঙ্গে হচ্ছিল, সেদিন রাজমাতা অগ্নিকে দেখেই অচেতন হয়ে পড়েছিলেন। ওনার ভয় হচ্ছিল যে উর্মিলার ছেলে রাজমহলে ফিরে এসেছে, আর এখন সে ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর সেই জন্যই রাজমাতা অনেকবার অগ্নিকে হত্যা করার চেষ্টা করেছিলেন। একবার তো ঘাতক সিং নামের পেশাদার হত্যাকারী লুকিয়ে মহলে প্রবেশ করেছিল। বীরেন্দ্র প্রতাপের সেই ঘটনা সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল। ও আস্তে আস্তে বলল, ও, তাহলে এটাই ছিল আসল কথা। তুমি ওই হত্যাকারীকে মেরে ফেলেছিলে, আর আমাকে এ কথা বলেছিলে যে ও রাজমাতাকে মারতে এসেছে। আর তারপরই অগ্নি সিং রাজমহল ছেড়ে চলে গিয়েছিল। অর্থাৎ তুমি আর রাজমাতা দুজনেই আমাকে অন্ধকারে রেখেছিলে। চন্দ্রবতী বিদ্রুপ করে বলল, রাজমাতা তোমাকে অগ্নির সত্যিটা কেন বলল না? এর জবাব শুধু উনিই দিতে পারেন। কিন্তু আমি আমি অগ্নির আসল পরিচয় তখনই জানতে পেরেছিলাম, যখন তুমি ওকে আমার অঙ্গরক্ষক বানিয়েছিলে, যখন ও নিজের পোশাক পাল্টেছিল। আমি তোমার চোখের সাথে ওর চোখের মিল পেয়েছিলাম। তাছাড়া তুমি অগ্নিকে আমার অঙ্গরক্ষক কেন বানিয়েছিলে সেটাও আমি খুব ভালো করে জানি। তোমার আমার আর অগ্নির উপর সন্দেহ ছিল। তুমি 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 আমাদের হাতে নাতে ধরার জন্য সুযোগ খুঁজছিলে, কিন্তু হায়, তুমি সেই সুযোগ কখনোই পাওনি। কারণ আমার আর অগ্নির মধ্যে কখনোই এরকম কিছু ছিলই না। এ কথা বলতে বলতে চন্দ্রবতীর মুখ রাগে লাল হয়ে গেছিল। বীরেন্দ্র প্রতাপ চুপ করে সব কথা শুনছিল। তারপর ও নিজের জায়গা থেকে উঠে বলল, আমার আরো একটা প্রশ্ন ছিল চন্দ্রাবতী। হতে পারে তোমার সাথে অগ্নির কোনো সম্পর্কই নেই, কিন্তু যখন তুমি ওকে বিক্রমগড়ের রাজ সিংহাসনে বসাবে, তারপর তোমার কি হবে? তখন ও কি তুমি আমার স্ত্রী থাকবে, নাকি বিক্রমগড়ের নতুন মহারাজের নতুন মহারানী হবে? কথা বলে বীরেন্দ্র প্রতাপ কুটিল হাসি হাসল। চন্দ্রবতী রাগে আগুন হয়ে গেল। ও কোনো জবাব দেবার আগেই বীরেন্দ্র প্রতাপ ব্যঙ্গ করে অট্টহাসি হেসে চলে যেতে লাগলো। আমার জবাব তো শুনে যাও বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রবতী রেগে চিৎকার করল। তুমি একটা জঙ্গলি জন্তু, এছাড়া আর কিছুই নাও। এবার তোমার পতনের সময় এসে গেছে। চন্দ্রাবতীর এই গর্জন যেন কোনো ভবিষ্যৎবাণী হয়ে মহলের কোনায় কোনায় ধ্বনিত হতে লাগলো। ওদিকে রাজমাতা গার্গী এই সময় নিজের ঘরে ছিল। ওর চোখ বন্ধ ছিল, কিন্তু ওর ঠোঁট থেকে থেকেই কিছু বিড়বিড় করে বলছিল। কি ভাবছো গার্গী? তখনই একটা উচ্চস্বর শোনা গেল। গার্গী চমকে চোখ খুলতেই দেখলো সামনে অম্বিকা দাঁড়িয়ে আছে। ওর মুখ পাথরের মতো নির্জীব আর কঠিন দেখাচ্ছিল।
আর ও অদ্ভুতভাবে গার্গীকে দেখছিল, কিন্তু গার্গী গ্রাহ্য করলো না। ও হেসে বলল, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি অম্বিকা, তুমিও করো, এতে মন শান্ত হয়। এসো, এখানে আসনে বসো। অম্বিকা ওভাবেই ওকে দেখতে দেখতে সামনে আসনে বসলো। মনে হচ্ছে তোমার ওষুধ শেষ হয়ে গেছে। গার্গী ওর শিওরে হাত দিয়ে দেখতে গেল ওষুধটা কোথায়। কিন্তু আমার কাছে আছে। এ কথা বলে যমুনা একটা সিন্দুক হাতে নিয়ে ঘরে ঢুকলো। গার্গী ওকে এরকম হঠাৎ দেখে অবাক হয়ে গেল। যমুনা অম্বিকার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার ওষুধ আমার কাছে আছে। বলে ও একটা সুরার পেয়ালায় সুরা ভরল, আর ওর কাছে থাকা একটা ওষুধের পুড়িয়া ওই সুরার মধ্যে দিয়ে দিল। অম্বিকা ওর হাত থেকে ওই পেয়ালা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল। ধীরে ধীরে অম্বিকা সাধারণ মানুষের মতো সহজ হতে লাগলো। যমুনা একটু হাসলো। গার্গী জিজ্ঞাসু দৃষ্টিতে সবকিছু দেখছিল। রাজমাতা, অম্বিকা বলল, আমি শুনেছি ওই নির্বোধ মহারানী ফিরে এসেছে। আপনি বড় কুমারকে ওর থেকে দূরে থাকতে বলবেন। ওই মেয়ে খুব খুব ভয়ঙ্কর। এমন যেন না হয় ও সুযোগ বুঝে বড় কুমারকে হত্যা করে ফেলে। আমি আমি শুধু এই কথাগুলোই বলতে এসেছিলাম। আচ্ছা, আমি এখন আসছি। এ কথা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। গার্গী যমুনার দিকে তাকিয়ে বলল, এই ওষুধ তুমি কোথা থেকে পেলে? যমুনা একটু ইতস্তত করে বলল, মহারানীর মতো অনেক রকম জড়িবুটির জ্ঞান আছে আমার। বিষের ওষুধ বানাতে পারি আমি। এই তো কিছুক্ষণ আগেই অম্বিকার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ও রানী মহলে বিড়বিড় করে কিসব উল্টোপাল্টা বলছিল। আপনার দাসী সবিতাও সেখানে ছিল না, তাই তাড়াতাড়ি আমি ওষুধ বানিয়ে আনলাম। গার্গী কিছু ভেবে বলল, তুমি ঠিকই করেছ। অম্বিকার দায়িত্ব আমি আজ থেকে তোমাকেই দিলাম। ও যেন দ্বিতীয়বার এরকম না করে। যমুনা প্রয়োজনাতিরিক্ত সমাদর করে বলল, আমি আপনাকে এ কথাই বলতে এসেছিলাম রাজমাতা। রানী মহলের পাটরানীরা আমাকে পছন্দ করে না, বিশেষ করে সুরমা। ও তো আমার বিরুদ্ধে আপনার কাছে কিছু বলতে আসতেই পারে। মহারাজের কাছে আমার সম্পর্কে নালিশ করতে আসতে পারে। একটু খেয়াল রাখবেন। আরে, তুমি সুরমা বা অন্য পাটরানীদের চিন্তা করো না। গার্গী অগ্রাহ্য করে বলল, আমি ওদের সামলে নেব। বড় কুমার পর্যন্ত ওদের কখনোই পৌঁছতে দেব না। কিন্তু তোমাকে এখন বড় কুমারের বেশি বেশি করে খেয়াল রাখতে হবে, কারণ চন্দ্রাবতী ফিরে এসেছে। আর বড় কুমারের চরিত্র তো তুমি জানোই। একথা শুনে যমুনা মনে মনে হাসলো। গম্ভীর হওয়ার নাটক করে বলল, যে হুকুম রাজমাতা। আর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। গার্গী বিছানায় শুয়ে নিজের চোখ বন্ধ করে নিল, আর কোনো এক গভীর চিন্তায় ডুবে গেল। ওদিকে চন্দ্রাবতী সারাদিন প্রভাত আর আকাশের সঙ্গে মিলে সুমন্তের খোঁজ করতে ব্যস্ত ছিল। সুমন্তের যে বিশ্বস্ত চাকর আকাশকে সুমন্তের নিখোঁজ হওয়ার খবর দিয়েছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু কোনো ফল হলো না। বিকেল হয়ে গিয়েছিল। চন্দ্রাবতী নিজের ঘরে একা বসেছিল। ওর হাতে সেই ছুরিটা ছিল যেটা সুমন্তের ঘর থেকে সুমন্তের বিছানায় পাওয়া গিয়েছিল। ছুরিটা গভীরভাবে দেখে ও ভাবছিল, সুমন্তকে যে নিখোঁজ করেছে সে চায় না ও অগ্নি সিংহাসনে বসুক, আর সে ব্যক্তি একমাত্র রাজমাতাই হতে পারে। কিন্তু ওনাকে এতটা নিশ্চিন্ত কেন দেখাচ্ছে? ওর মাথায় একটাও চিন্তার ছাপ ছিল না। এমন নয় তো
সুমন্তকে মেরে ফেলা হয়েছে। ও এসব কথা ভাবছিল, তখনই সোনাল ওর ঘরে দৌড়ে ঢুকলো। হায় হায় মহারানীমা, ও হাঁপাতে হাঁপাতে বলল, আমি আজ সারা দিন রানীমহলে গোয়েন্দাগিরি করেছি। আমি এমন খবর পেয়েছি মহারানীমা, যা আপনি বিশ্বাসই করতে পারবেন না। আমি জানতে পেরেছি মহারানীমা, 3 দিন আগে সুমন্ত লুকিয়ে যমুনার কাছে গেছিল, আর সেই রাত থেকেই ও নিখোঁজ। এ কথা শুনে চন্দ্রবতী অবাক হয়ে গেল। ওর মাথায় বিদ্যুৎ খেলে গেল, আর চাপা স্বরে বিড়বিড় করে বলল, যমুনা এখন বীরেন্দ্র প্রতাপের পাট রানী। ও এখন আর কখনোই তো চাইবে না যে বিক্রমগড়ের রাজ সিংহাসনে বীরেন্দ্র প্রতাপের পরিবর্তে অন্য কেউ বসুক। না হলে ওর কি হবে? কোথাও এমন নয় তো সুমন্তকে যমুনাই অদৃশ্য করে দিয়েছে? এই খেয়াল আসতেই চন্দ্রবতী সোনালকে জিজ্ঞাসা করলো, এখন কোথায় যমুনা? সোনাল মুখ বেঁকিয়ে বলল, বিকেল হয়ে গেছে, 16 শৃঙ্গার করে মহারাজের ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এ কথা শুনে চন্দ্রবতী দ্রুত উঠে রানীমহলের দিকে এগিয়ে গেল। সোনালের কথা ঠিকই ছিল। যমুনা এ সময় নিজের ঘরে আয়নার সামনে বসে শৃঙ্গার করছিল। কিছু দাসী আর কিন্নর ওর সেবায় ব্যস্ত ছিল। হায় হায় মহারানীমা, ওর এক বিশেষ কিন্নর তোষামত করে বলল, আপনার রূপ আজ যেন ফেটে পড়ছে। আজ তো আমাদের মহারাজ চোখ ফেরাতেই পারবেন না। এ কথা শুনে সব কিন্নর আর দাসীরা মিলে খিলখিল করে হাসতে লাগলো। যমুনাও নিজেকে আয়নায় দেখে একটা গর্বোদ্ধত ভঙ্গিতে হাসলো। তখনই এক ঝটকায় ঘরের দরজা খুলল। চন্দ্রবতী ঘরে ঢুকলো। ঘর নিস্তব্ধ হয়ে গেল। যমুনাও এক পলকের জন্য থতমত খেয়ে গেল। পর মুহূর্তেই হেসে বলল, প্রণাম মহারানীমা, আমার কি সৌভাগ্য, আজ তো আমার ঘর ধন্য হয়ে গেল। আসুন আসুন মহারানীমা, আরে তোরা তাড়াতাড়ি মহারানীমাকে বসতে দে, মহারানীমার জন্য জলযোগের ব্যবস্থা কর। না, চন্দ্রবতী কঠিন স্বরে বলল, আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে কান্তে। চন্দ্রবতীর কথা শুনে যমুনা মনে মনে ভয় পেয়ে গেল। আদেশ পেয়ে সমস্ত দাসী আর কিন্নররা ঘরের বাইরে বেরিয়ে গেল। চন্দ্রাবতী যমুনার দিকে তাকিয়ে বলল, আমি কোনোভাবেই অবাক হচ্ছি না তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, কিন্তু এটা নিশ্চয়ই জানতে চাই, বীরেন্দ্র প্রতাপকে হত্যা করার উদ্দেশ্যে তুমি এখানে এসেছিলে, এখন ওরই বিছানায় রাত কাটাচ্ছ। তোমার উদ্দেশ্য এত ছোট ছিল, শুধু একজন পাটরানী হওয়ার জন্য? আপনি ভুল বুঝছেন মহারানীমা। যমুনা সামলে নিয়ে জবাব দিল, আমার উদ্দেশ্য তো এখনো একই আছে যা আপনার উদ্দেশ্য। আমি তো এখনো আপনারই সঙ্গ দিচ্ছি, আপনার রাজ্য কনকনগরকে সাহায্য করছি আমি। বাজে কথা বলো না যমুনা, চন্দ্রবতী রেগে গিয়ে বলল। যমুনা তাড়াতাড়ি বলল, না মহারানীমা, এ কথা সত্যি, আমি তো উল্টে বীরেন্দ্র প্রতাপ আর রাজমাতার গোয়েন্দাগিরি করছি। আর সত্যি বলতে কি, আপনি আপনার উদ্দেশ্য ভুলে গেছেন মহারানীমা। আপনি তো এই রাজমহল ছেড়ে চলেই গেলেন, তখন আমি একা কি করতাম? আমাকে বীরেন্দ্র প্রতাপের কাছে আসতেই হলো, গার্গীর বিশ্বাস জয় করতেই হলো, আর এই বিবাহ করতেই হলো। আর আর আপনি একথা ভুলবেন না, যেদিন আমি রাজমহলে এসেছিলাম সেই দিনই বীরেন্দ্র প্রতাপকে হত্যা করে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে বাধা দিয়েছিলেন। যমুনার আত্মপক্ষ সমর্থনে বলা কথাগুলো শুনে চন্দ্রবতীর ঠোঁটে বিদ্রুপের হাসি খেলে গেল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ যা যাবরি। ও যমুনার চোখের দিকে তাকিয়ে বলল, ভোল আমারই ছিল, তোমার চোখে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি।
এর মধ্যে বিক্রমগড়ের মহারানী হওয়ার ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি শুধু এই ছুরির সত্যিটা জানতে চাই। একথা বলে চন্দ্রবতী সুমন্তের ঘর থেকে পাওয়া ওই ছুরিটা যমুনাকে দেখালো। ও একেবারে ঘাবড়ে গেল। ওর মুখ দেখে চন্দ্রাবতী মনে মনে ভাবলো যে ওর সন্দেহ একেবারেই সত্যি ছিল। তাহলে সুমন্তকে তুমি নিখোঁজ করিয়েছ? ও নরম স্বরে বলল। এখন নিজের ভালোর জন্য ওর ঠিকানা বলে দাও, না হলে এই ছুরি দিয়েই তোমার এই সুন্দর মুখ এমন ক্ষতবিক্ষত করে দেব যে আজ রাতে বীরেন্দ্র প্রতাপ তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। এ কথা শুনে যমুনার ভাবভঙ্গি বদলে গেল। তুমি আমাকে হুমকি দিচ্ছ চন্দ্রাবতী? ও চন্দ্রাবতীর চোখে চোখ রেখে বলল, ভুলে যাও না চন্দ্রাবতী, যে তোমার সব রহস্য আমি জানি। এক ঝটকায় তোমার উদ্দেশ্য ধুলো মিশিয়ে দিতে পারি আমি। যমুনার ভাবভঙ্গি দেখে চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে গেল। যমুনা আরো বলল, আমাদের দুজনের উদ্দেশ্য একই চন্দ্রাবতী, কিন্তু রাস্তা এখন আলাদা হয়ে গেছে। ভালোই হবে যদি আমরা একে অপরের বিপক্ষে না দাঁড়াই। আর হ্যাঁ, সুমন্তকে নিখোঁজ করার পিছনে আমার কোনো হাত নেই। আমি শুধু একবার ওর সঙ্গে দেখা করেছিলাম তোমার অবস্থা জানার জন্য। তাও যদি বিশ্বাস না থাকে তাহলে এই ছুরি দিয়ে আমায় আঘাত করতে পারো তুমি। একথা বলে যমুনা ওই ঘর থেকে বেরিয়ে পড়ল বীরেন্দ্র প্রতাপের ঘরের উদ্দেশ্যে। চিন্তা করতে করতে চন্দ্রাবতী চাইলেও ওকে আটকাতে পারল না। কিছুক্ষণ পরে চন্দ্রাবতী নিজের মহলে ফিরে এলো, কিন্তু ঘরে পা রাখতেই ও চমকে উঠল, কারণ ওর সামনে রাজকুমার সূর্যপ্রতাপ দাঁড়িয়ে ছিল। প্রণাম মহারানী মা। চন্দ্রাবতী কঠিন স্বরে বলল, তোমার এখানে আসার সাহস কি করে হলো কুমার সূর্যপ্রতাপ? এক্ষুনি চলে যাও এখান থেকে। কিন্তু সূর্যপ্রতাপ মাথা নিচু করে সসম্মানে বলল, জো হুকুম মহারানী মা, কিন্তু যাওয়ার আগে আপনাকে যে কথা বলার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেটা বলি। মহারাজ আপনার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করেছেন। একথা শুনে চন্দ্রাবতী চমকে উঠল ও জিজ্ঞাসু দৃষ্টিতে সূর্যপ্রতাপকে দেখল। আগে হ্যাঁ মহারানী মা। সূর্যপ্রতাপ গম্ভীর হয়ে বলল, বিক্রমগড়ের প্রজাদের মধ্যে আপনার নামে দুর্নাম ছড়ানো হচ্ছে, আপনার সম্মান তাদের কাছে নষ্ট করে দেওয়া হচ্ছে। আর মহারাজ ঘোষণা করেছেন উনি আপনার পরিবর্তে যমুনাকে বিক্রমগড়ের মহারানী করবেন। সব শুনে চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে গেল। তাহলে সত্যি কি বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে? সুমন্তকে নিখোঁজ করার পিছনে যমুনারই কি হাত আছে? অগ্নি সিংকে রাজ সিংহাসনে বসানোর জন্য এবার কি করবে চন্দ্রাবতী? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।